যে এই মুহূর্তে যদি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়যুক্ত হবে। এই ইউনূস প্রশাসনের ক্ষমতাই নেই আওয়ামী লীগ সহ শেখ হাসিনার বিচার করা। একটা সাইন দেন, চ্যাপ্টার ফিনিশ। ওই আওয়ামী লীগের পুলিশ না, যে আওয়ামী লীগের পুলিশের সময় আওয়ামী লীগের পুলিশের গায়ে হাত তুলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো, এখন এটা বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের পুলিশের গায়ে হাত তুললে ওদের একটারও হাত থাকবে না। কোন পুকুরের মাছ কোন পুকুরের চা সেটা দেখার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আজকে এমন একটি নিউজ এসেছে বাংলাদেশের মানব জমিন পত্রিকায়। আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন, অলরেডি কথা হচ্ছে ডক্টর ইউনূস আরেকবার যদি নোবেল পাওয়া যায়, যারা তারা দেখতে পারেন না তারা আর ঘুমাইতে পারবেন না। আমাদের বিরুদ্ধে, ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে, স্পেশালি ফেসিজমের ভিত্তি যেখান থেকে স্থাপিত হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক কিংবা গণজাগরণ মঞ্চের মূল কারিগরদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। লাকির মতো বা লাকির সেই শাহবাগী দোসরদের মতো, সন্ত্রাসীদের মতো ফ্যাসিবাদীর সেই দোসরদের চেহারাগুলো আবার আমাদের দেখতে হচ্ছে কেন? ছাত্রদল, ছাত্র শিবির সহ আমাদের যত বিপ্লবের চেতনার স্পিডের ভাইরা রয়েছেন, ঐক্যবদ্ধ হন। একটা শাহবাগী ফ্যাসিস্টকে আমরা শাহবাগে নামতে দেব না। এইসব শাহবাগীরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইছে, স্বরাষ্ট্র উপদেষ্টার যে একটা পশম তারা ছিটতে পারে, আমরা দেখবো এইসব শাহবাগীরা। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা সাজানো হয়েছে বর্তমান সময়ের সব থেকে আলোচিত কিছু নিউজ নিয়ে, এবং বর্তমান বাংলাদেশের মধ্যে একটা যে অরাজকতা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মধ্যে যে চুরি, লুটপাট, ধর্ষণ সহ বিভিন্ন রকমের খারাপ কাজে মানুষ বর্তমান জর্জরিত হয়েছে, এই সমস্ত পিছনে আসলে মূল কারণটা কি, এবং বাংলাদেশের আগামীর যে নির্বাচনটা আসতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে, নতুন রাজনৈতিক দল কতদিন কি করবে না করবে, এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। এবং আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখছেন কয়েকটা ভিডিওর কিন্তু ইন্ট্রো আপনাদেরকে দেখানো হয়েছে, কয়েকটা ভিডিওর মূল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সো এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং শুনতে পারবেন। সো দর্শক, আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না। ভাবিয়ে খেলাটা খেললাম সবাই মিললে, ফলটা তোমরা একলা খাই এলাইছো। এই খেলা মানি না, আবুট খেলা হবে। আমি কি এখনো ডায়লগটা ছাড়ছো না? কিতা করতাম ভাই, আর দি মানি না। ভাবির অভিযোগ হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভাবির কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা বড় মানের সমন্বয়ক ছিল। কিন্তু সম্প্রতি ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, এখানে এই পোলাপাইনটি ডাক পায় নাই, কারণ ভাবির আত্মীয় স্বজন সবাই বড় লোক, এরা প্রাইভেটের ছাত্র। তো ভাবির কাছে একটা পরামর্শ চাইছে, ভাবি কিতা করতাম? তো ভাবি চিন্তা করছে তোমরা একটা দল কইরা ফেলো, একটা না আছে মাঠে, আর একটা আসবে, খেলা হবে। দর্শক, চাঞ্চল্যকর এবং ব্রেকিং নিউজ হচ্ছে, জুলাই আগস্টের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম ছিল, আমরা এখন যেটা দেখছি জাতীয় নাগরিক পার্টি, আমি গেল 4 দিন আগে নিউজটা দিছিলাম, হালকা পাতলা ভবিষ্যৎ বানিয়ে পারি, তার বোঝা গেছে ক্যালকুলেশন মিলে। তখনই বলছিলাম আরেকটা রাজনৈতিক দল মাঠে আসবে, ইভেন এইটাও এই সমন্বয়কদের মধ্যে আসবে। জাস্ট হচ্ছে সার্জিস, হাসনাত, নাহিদ, এই যে একটা টিম আছে, এদের বাহিরে সারা বাংলাদেশে যারা জুলাই আগস্ট অভ্যুত্থানকে বাস্তবায়ন করেছে, যাদের অনেকের নাম পরিচয় আমরা চিনি না, কিন্তু তারা অনেক কষ্ট করছে মাঠে ঘাটে, কিন্তু ফল খাওয়ার বেলায় এরা কিছুই পায় নাই। সার্জিস, হাসনাতরা কেউ কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেকে বলে, বাট আমার মনে হয় এত টাকা কই থেকে পাইবো পোলাপাইন মানুষ। যাই হোক, গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ ওরফে আরেফিন। আজকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলছেন, গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ, পরামর্শ এবং তাদের সম্মেলনে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তিসমূহের পুনর্বহাল হবে আমাদের রাজনৈতিক ভিত্তি। এই বদ্বীপের তহজিব তমুদ্দুনকে আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি বিনিময় করব। শব্দ শুনে মনে হচ্ছে এটাও জামাতের ডি অথবা ই টিম নাকি, এরকম শব্দ আমরা নতুন দেখছি। তার বক্তব্য যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, দুর্নীতি এগুলো পুরান কথা, পরিবর্তন চান এটাও পুরান কথা, পেশি শক্তি নির্ভর রাজনৈতিক সংস্কৃতি পুরান কথা, যেখানে মানুষের গুরুত্ব এগুলো পুরান কথা। ভারতীয় আগ্রাসন এটা নতুন ট্রেন্ডে আছে, এটারও ব্যবহার করবেন। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং বদ্বীপের আদিবাসীদের অর্থনৈতিক আজাদি, শব্দগুলো শুনে মনে হচ্ছে কোনো না কোনো ইসলামিক ধারায় একটা গ্রুপ নতুনভাবে এখানে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। কিওয়ার্ডগুলো প্রত্যেকটাই খুবই কমন পরিচিত ইসলামিক ওয়ার্ড, যেগুলো আমরা জামাতের মধ্যে এতটা দেখি না, আরো অন্যান্যদের মধ্যে কিছু আছে, দলের নাম নিলাম না। এখন কি হবে?
এই দলটা যদি মাঠে আসে, এটাকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জাতীয় নাগরিক পার্টির শক্তিকে শেষ করার জন্য এদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করবে। ইভেন ছাত্রদের মধ্যে বিভাজন ঘটবে। কোথায়? এই যে বৈষম্য বিরোধী সমন্বয়ক প্ল্যাটফর্ম এক্সিস্ট করে না, এই বক্তব্য, পাশাপাশি যারা বিভিন্ন জায়গায় কমিটিতে ঢুকতে পারে নাই, এরা সবাই ঢুকবে। কারণ কি, তুমি সমন্বয়ক, আমিও সমন্বয়ক, তোমার ডিবি হারুন পিটছে, আমার এলাকার পুলিশ পিটছে, আমি বাড়িতে ঘুমাইছি না, এতটুকুই। তুমি চট করে ক্ষমতায় যাইয়া এক ইফতার পার্টিতে তোমরা 50 লাখ খরচ করো, আমরা কি 5 টাকা খরচ করার এবিলিটি নাই? আমাদেরকে চেয়ারে বসাও, আমরাও খাইতে চাই। কি পাবলিকের ভালোবাসা খাইতে চাই, অন্য কিছু ভাইবেন না। জাতি হিসাবে আপনারা ক্লিয়ার হন। যাই হোক, তো নতুন পার্টিকে স্বাগত। আমরা মনে করি এরকম 2-4-10টা সমন্বয়কদের থেকে দল আসা দরকার। মানুষ যারে ভালোবাসে গণহারে ভোট দিবে। বিএনপি কিন্তু মনে মনে খুশি। ভালো থাকুন। হবে একটা ল্যান্ডস্লাইড ভূমিধস বিজয় আসবে আওয়ামী লীগের। দ্বিতীয় বিষয়, এই ইউনিস প্রশাসন প্রতি মাসে একটা করে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য যে পরোয়ানা জারি করছে, এই ইউনুস প্রশাসন সমর্থনকারী জনগণের সামনে ওই গাধার সামনে মূল্য ঝুলিয়ে রাখার মতো যে ঘটনাটা ঘটাচ্ছে প্রতি মাসে একটা করে পরোয়ানা জারি করে, সেটা সম্পূর্ণ একটি ভুয়া ব্যাপার। আদতে এই ইউনুস প্রশাসনের ক্ষমতাই নেই আওয়ামী লীগ সহ শেখ হাসিনার বিচার করা। তৃতীয়, আওয়ামী লীগ শেখ হাসিনা আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এবছর নয়তো সামনের বছর সসম্মানে দেশনেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের মাটিতে পা রাখবে। এবং তিনি কিভাবে দেশে ফিরবে, আওয়ামী লীগ কীভাবে আবারও রাজনীতিতে যোগ দেবে, এই সম্পূর্ণ বিষয়টি একদম স্বল্প ভাষায়, যতটা সম্ভব ততটা কম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। স্বাগতম সকল দর্শক বন্ধুকে, আমি অনুপ বিশ্বাস। বন্ধুরা, গতকাল মধ্যরাতে আমাদের কথিত দেশপ্রেমিক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে। পোস্টটিতে তিনি বিস্তারিত অনেক কিছুই লিখেছে। এখন সেই পোস্টের অংশ বিশেষ আমি আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরব, যাতে আপনাদের সময় খুবই কম ব্যয় হয়। দর্শক, হাসনাত আবদুল্লাহর পোস্টের একটি অংশে তিনি লিখছেন, ইলেকশন জুনে হোক, জুলাইয়ে হোক, ডিসেম্বরে হোক, কোনো আপত্তি নাই, বাট সেই ইলেকশানে আওয়ামী লীগ থাকতে পারবে না, নৌকা মার্কা থাকতে পারবে না, এটাই হলো কথা। নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে তাকেই জাতীয় শত্রু হিসাবে ঘোষণা করা হবে। 1 জুলাই গেছে, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব, তাও আওয়ামী লীগের ফিরে আসার কোনো রিস্ক আমরা নেব না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে। এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশন চায়, এবার আর সুশীলতার ধার ধারব না। আপা গেছে যেই পথে, তাকে বা তাদেরকেও সেই পথেই যেতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। দর্শক, হাসনাত আবদুল্লাহ লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে এই যে মেসেজটি তিনি দেশবাসীর সামনে রেখেছে, এতে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে যদি অংশ নেয়, তাহলে তাদের এই দেশপ্রেমিক দলসহ আরও যত দল আছে, কেউই আওয়ামী লীগের ধারে কাছে দাঁড়াতে পারবে না। হাসনাত আবদুল্লাহর কাছে দেশের জনগণের পক্ষ থেকে সাধারণ খুবই ছোট্ট একটি প্রশ্ন করছি আমি। আপনারা তো বলেন যে 18 কোটি জনগণ কেউই আওয়ামী লীগ শেখ হাসিনাকে পছন্দ করে না, শেখ হাসিনা স্বৈরাচার, তাহলে কেন আপনারা এখানে এত ভয় পাচ্ছেন? কেন আপনারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন এই ভয়ে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা আর টিকে থাকতে পারবো না? আপনাদের এই ভয়ই বলে দিচ্ছে যে আওয়ামী লীগ কতটা বিজয়ী হবে যদি একটি সুষ্ঠু নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেয়া হয়। নইলে আপনারা এরকম কথা কি করে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে? নিষিদ্ধ করার জন্য যদি আবারও একটা জুলাই তৈরি করতে হয়, সেটাও আপনারা করবেন। এবং এই ভালো আওয়ামী লীগ সেজেও যদি কেউ নির্বাচনে অংশ নেয়, তবুও তাদেরকে অংশ নিতে দেওয়া যাবে না। সুতরাং খুবই স্বল্প ভাষায় হাসনাত আবদুল্লাহ, আপনার এই পোস্ট, আপনার এই ভয় দেশের মানুষের সামনে আজ প্রমাণ করে দিচ্ছে যে আপনারা ভয় পেয়েছেন, এবং আপনারা এই ভয়ের মাধ্যমে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছেন যে তারা তাদের মনে মনে যে ভাবনাটা পোষণ করছে যে একটি নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে, সেটা আপনাদের এই ভয়ই প্রমাণ করে দিচ্ছে। শাহবাগীদের বিরুদ্ধে, ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে, স্পেশালি ফেসিজমের ভিত্তি যেখান থেকে স্থাপিত হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক কিংবা গণজাগরণ মঞ্চের মূল কারিগরদের বিরুদ্ধে শিবিরের বর্তমান নেতৃত্ব এবং এক্স শিবির যখন সোচ্চার হয়েছে, তার 12 ঘন্টার মধ্যেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। যদিও এটা কোইন্সিডেন্ট, কিন্তু এটা শিবিরের একটা যুগান্তকারী সফলতা, একটা বিরাট সুখবর। দর্শক, যে শাহবাগীদের বিরুদ্ধে এক শিবির এখন এক প্রকার যুদ্ধ করছে, যে শাহবাগীদেরকে ঠেকানোর ঘোষণা দিচ্ছে,
এবং শাহবাগীরা আবার কায়েম হওয়ার চেষ্টা করছে, সেই সময় শাহবাগীদের মুখপাত্র, সেই কুখ্যাত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দর্শক, স্পষ্ট যেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে, সেই সময় ইমরানের সরকারকে যে গ্রাউন্ডে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওই গ্রাউন্ডে লাকি আক্তার গ্রেপ্তার হতে পারেন, স্বাভাবিক। অতএব শিবির শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার 12 ঘন্টা যেতে না যেতেই এই সুখবর আসলো। ইমরানের সরকারকে পুলিশ ধরতে পারবে না, কিন্তু শাহবাগীদের বিচার যে দেশে হচ্ছে, শাপলা চত্বরের গণহত্যার বিচার যে হবে, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা হয়েছিল তার বিচার যে হবে, প্রধান উপদেষ্টাও বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হয়েছে। এটাই একটা বিরাট সুখবর। এদেশের ইসলামপন্থী আপামর গণতান্ত্রিক জনতা তারা শাহবাগের বিরুদ্ধে, কিন্তু শাহবাগের বিরুদ্ধে লিডিং এ আছে শিবির, কারণ শাহবাগের মূল ভিকটিম শিবির এবং জামাত। এই জন্য সবথেকে বড় খুশি, বেশি খুশি হওয়ার কথা শিবিরের ইমরানের সরকারের গ্রেপ্তারের সংবাদে। বিরাট সফলতা এটা। লাকি আক্তারও গ্রেপ্তার হতে পারেন বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, আমার মনে হয় না যে লাকি আক্তারকে জাস্ট এই পুলিশের উপর হামলা বা মবক্রিয়েট এই অভিযোগ গ্রেপ্তার করবে তা না। একেবারে লিগাল প্রসিডিউরে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে লাকি আক্তারকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তার লাকি আক্তারের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা যদি করে থাকে বা ইত্যাদি ইত্যাদি, সে রাস্তা সরকার বন্ধ করে দিবে। এটা আরেকটা সফলতার ইঙ্গিত। শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা, ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ধীরে ধীরে এর মধ্যে ওই লাকি আক্তার ইনক্লুড হবেন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আমরা বলেছিলাম তখনই, এদেশে একদিন শাহবাগীদের বিচার হবে, ন্যায় বিচার হবে। শাহবাগী ফ্যাসিজমের বিচার একদিন হবে। শাহবাগ আমাদেরকে কথা বলতে দেয়নি। এই শাহবাগ কায়েম হওয়ার পর 12 বছর আমরা কিচ্ছু বলতে পারিনি। আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছিল। শত শত মানুষকে গুম, খুন, হত্যা, আয়নাগর, এগুলো সবকিছুর বৈধতা উৎপাদন করেছিল শাহবাগ, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল শাহবাগ। আজকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। গ্রেপ্তার হবে, বিচার হবে, রায় হবে। শাপলা গণহত্যার দায়, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা, তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। দেখবেন, এটা অকল্পনীয় ছিল। আমরা বলেছিলাম বিচার হবে, হতেই হবে। রক্ত কথা বলবে, বলছে কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 12 মার্চ এর রায়। এখন শাহবাগীদের বিরুদ্ধে শিবিরের ছেলে সিরিয়াস হয়েছে আর কার্যতালিকায় ঢুকিয়ে এই রায় আনা হয়েছে, বিষয়টা এরকম না। এটা কোইন্সিডেন্ট, কিন্তু ভালো লাগার খবর। শেখ হাসিনা ছাড়াও পরভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। তবে এখানে যদি এই লাকি আক্তাররা থাকতো বিষয়টা আরো ভালো হতো। তবে লাকি আক্তারদেরকে আইনের জালে আটকাতেই হবে অ্যাট এনি কস্ট। এমনকি আমার কথা স্পষ্ট, লাকি আক্তাররা যে বিষয়ে আন্দোলন করছে সেটা ন্যায্য, কিন্তু আন্দোলন করতে যে বাড়াবাড়ি করছে সেটা অন্যায়। ওরা যদি ন্যায্য দাবিতেও আন্দোলন করে, ওদেরকে পেটাতে হবে, মায়ের দিতে হবে। এখন দেখেন, মায়ের কি শিবির ব্যানার নিয়ে যে দেবে? আপনার কি বুঝেন না কোন সিস্টেম কি মায়ের দিতে হয়? যেমন শিবির, ছাত্রদল বা ভিন্ন মতের উপর, এমনকি ইফতার পার্টিতে ছাত্রলীগ যে হামলা করতো, ছাত্রলীগ কি ব্যানার নিয়ে যেত না, বিভিন্ন সিস্টেমে যেত। এখন এই শাহবাগের বিরুদ্ধে মায়ের কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, আইন আছে, তবে মায়ের কোনো বিকল্প নেই। এটা যে যাই বলুন না কেন, অনেক সুশীলগিরি দেখাবে ইত্যাদি, কিন্তু মায়ের কোনো বিকল্প নেই। আর এই লাকি আক্তার একটু বাড়াবাড়ি করেছে না, ওরাও ধরা পড়বে। কারণ লাকি আক্তার সুস্পষ্টভাবে এই গণজাগরণ মঞ্চের অন্যতম স্লোগানদাতা ছিল, প্রধান স্লোগানদাতা, আইকনিক ফিগার ছিল। অতএব সেই লাকি আক্তার কেন গ্রেপ্তার হবে না? শাপলা চত্বরের হত্যা কেন গ্রেপ্তার হবে না? 28 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে কেন লাকি আক্তার গ্রেপ্তার হবে না? প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যক্ষে হত্যায় উস্কানি দিয়েছে, আহ্বান জানিয়েছে, অবশ্যই গ্রেপ্তার হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা একটা অ্যালার্জেটিক ওয়ার্ড। এই নামটা শুনলেই ধরেন কেমন যেন ফিল হয়, মনে হয় কোনো রকমে গিয়া এই লোকটার যদি কিছু করা যায় তো এরকম একটা অনুভূতি। আর পাশাপাশি সমন্বয়কদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার অ্যালার্জেটিক অবস্থাতেই ভোগেন। এটা খুবই বাস্তব। বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে, সময়ের সাথে হয়তো আরো ভোগবে, কারণ নির্বাচনের সাথে বিএনপির। বাট এই সকল কিছুর বাহিরে ডক্টর ইউনূস এবার যে কর্মটা করতে যাচ্ছেন, এই কর্মে আওয়ামী লীগের আরো প্রচুর আফসোস হবে, ভারতের আফসোস হবে। তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালো হবে। কথা বলছি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ একটা রাষ্ট্র চীন। আমরা জানি যে শেষ মুহূর্তে ভারতের সাথে শেখ হাসিনা একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং সর্বশেষ একটা চীন সফরের পর, এবার ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনা চীন সফর করে আসছিলেন। আসার পরে সেখান থেকে ভালোই একটা নেগেটিভিটি তার মধ্যে তৈরি হয়েছিল। ওইখানে কি হয়েছিল আমরা জানি না, বাট আইসে ওই সাক্ষাৎকারটা ছিল যে কোটা কি রাজাকারের নাতিপতিরা পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। ওইখান থেকে কিন্তু শুরু। সেই চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়ার জন্য আস্ত বিমান পাঠিয়ে দিতে রাজি, বাট কোন রকমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ফাইনালি তারা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26শে মার্চ তিনি আপনার কি বলা হয় যে চীন সফরে যাচ্ছেন। তবে 26শে মার্চ কেন যাচ্ছেন জানি না, মহান স্বাধীনতা দিবস এদিন দেশে থাকলে ভালো হইতো। যাই হোক, তার এই সফরটার গুরুত্বটা অন্য জায়গায়। আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে, যেটাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থ কানেক্টেড হবে। এখানে বেশ কয়েকটা ইয়ার মধ্যে 7 থেকে 8টা সমঝোতা স্বাক্ষর হবে। একই সঙ্গে আপনার মোংলা বন্দরকে আধুনিকায়ন, এটা খুবই জরুরি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ইভেন আমাদের যে ভৌগোলিক অবস্থান, এখানে পৃথিবীর অনেক দেশে ট্রানজিট পয়েন্ট হিসাবে বন্দরগুলো কাজ করে।
সো এই যে বন্দরগুলো কাজ করে সমুদ্রের নাব্যতা অভাবের কারণে গভীর সমুদ্রে বন্দর ব্যবস্থা করা লাগে, সেখান থেকে আবার লাইটার জাহাজে মালামাল অনেক সময় আনা লাগে। তো এই যে সার্বিক ব্যবস্থাটাকে অত্যাধুনিক করার জন্য চীন একটা বড় ধরনের বিনিয়োগ করবে। একই সঙ্গে এই সফরে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফ্লুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 26 মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কেউ কেউ বলছে চীন নিজস্ব বিমান পাঠাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাংলাদেশে কখনো আর ঘটে নাই সম্ভবত কোন সরকারের বেলায়। আর চীনের হাইনান প্রদেশে একটা প্রোগ্রাম হবে যে আপনার বোয়াও ফোরাম ফর এশিয়া, সেখানে যোগ দিবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াং এর বৈঠক হবে। 28 মার্চ বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপল, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও বৈঠক হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে। বলা হচ্ছে যে আপনার চীনের প্রেসিডেন্টের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনার আরো অনেক আলোচনা হয়তো বা হবে, বাট এটা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতর স্থানে নিয়ে যাবে। তবে চীন বড় কঠিন খেলা খেলে। এই মুহূর্তে ভারতের সাথে যেই দূরত্বের জায়গা আছে সেই জায়গাটাকে সাইজ করতে চীন আপনার এই ভূমিকা নিয়েছে। আরো বেশ কিছু চুক্তি হবে যেগুলো ভারতের জন্য ঝামেলার কারণ হবে। ড্যাম নির্মাণ সহ অনেক আলোচনা এখানে আছে। যাই হোক, যেই সফর, যেই স্বার্থ, যেই কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা এটাকে সাধুবাদ জানাই। আশা করি সফর সফল হবে। এলন মাস্ককে চিনেন না এমন বাঙালি বোধহয় বাংলাদেশে এখন নাই। যারা চিনেন না তাদের জন্য বলতেছি, এলন মাস্ক হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। উনি এত ধনী, ওনার এত টাকা আছে, উনি এত ডলারের মালিক, উনি যদি ডেইলি 5 লাখ টাকা না, 10 লাখ টাকা না, 50 লাখ টাকা করে খরচ করে ডেইলি, প্রতিদিন যদি 50 লক্ষ টাকা করে বা 1 কোটি টাকা করে খরচ করে, তাহলে 50 বছরেও তার যে টাকা আছে এটা শেষ হবে না। আর পূজাদের কত টাকার মালিক, মিলিয়ন ট্রিলিয়ন বললাম না, কারণ অনেকে মিলিয়ন ট্রিলিয়ন বুঝেন না, এত টাকার মালিক এই এলন মাস্ক। এখন আরেকভাবে পরিচিত, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার, বিজনেস যে একটা ডিপার্টমেন্ট আছে সেটা অ্যাডভাইজার, অনেক কিছু করতেছেন। এই এলন মাস্ক বাংলাদেশে ব্যবসা করবেন স্টারলিংক দিয়া। স্টারলিংক সম্পর্কে একটা ভিডিও করছি, আপনারা যারা দেখেন নাই দেখে দিয়েন স্টারলিংকটা কি। সেই স্টারলিংকের ব্যবসা এলন মাস্ক বাংলাদেশে স্টার্ট করছে। খুব সম্ভব আগামী মাসে এলন মাস্ক বাংলাদেশে আসছে। এত বড় একজন লোক, উনি সারা পৃথিবী রেখে বাংলাদেশে কেন আসলো? বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, এমন ধনীও আমরা না। উনি আসতেছে ডক্টর ইউনূসের জন্য, কারণ রতনে রতন চিনে, আর উনি ইউনূসের চিনে। এই ডক্টর ইউনূসের সাথে এলন মাস্কের পরিচয় কিন্তু আজকের না। আপনারা ভাবতে পারেন এবং বলতে পারেন, ভাই এলন মাস্ক তো ট্রাম্পের লোক, আর ডক্টর ইউনূসের সাথে তো এলন মাস্কের সম্পর্ক থাকার কথা না, কারণ ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না, ডক্টর ইউনূস ডেমোক্রেট ঘরানার লোক। ভাইরে, ব্যবসায়ীর কাছে কোনো দলবল নাই। দেখেন না, ট্রাম্প এত বড় ব্যবসায়ী, প্রেসিডেন্ট হওয়ার পরে নরেন্দ্র মোদী 14 বার বন্ধুকে কয় ট্যারিফ ঠিকই লাগাই দিছে, সে ব্যবসা চায়। দর্শক, বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে যে রকম একটা অবস্থা তৈরি হয়েছে যে মানুষের নিরাপত্তা বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারতেছে না। কারণ মানুষ আপনারা সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখতে পারবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ধর্ষণের নিউজ, বিভিন্ন রকমের চুরি, লুটপাট, চাঁদাবাজ, অনেক ধরনের কিন্তু অপকর্ম চলছে বাংলাদেশের এই সমস্ত কিছু থেকে। এবং আপনারা আমাদের এই যে ভিডিও ফুটেজ গুলো দেখলেন, এইগুলো দেখার পর কি মনে হচ্ছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কোন দিকটা নিয়ে বেশি কাজ করা দরকার বা কোন দিকটা নিয়ে বেশি কাজ করলে এই সমস্ত জিনিস থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো, সেটা কিন্তু একটা মন্তব্য আপনারা করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। এই বিষয়টি নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকু। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।